ডিয়ার স্টুডেন্টস, নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আমরা আজ গত ক্লাসে যে অধ্যায়টি শুরু করা হয়েছিল অর্থাৎ থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড, তার পার্ট 2 অর্থাৎ গতদিনের প্রাসঙ্গিকতা রেখেই, আলোচনার প্রাসঙ্গিকতা রেখেই আমরা প্রবেশ করব আজকে। গত ক্লাসের আমরা কী আলোচনা করেছিলাম যে তরল পদার্থের দুটো প্রসারণ গুণাঙ্ক হয়, একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। একটা ক্ষেত্রে পাত্রের প্রসারণকে ধরা হয় বা ক্যালকুলেট করা হয়, বিবেচনা করা হয়, আরেকটা ক্ষেত্রে আপাত ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণকে উপেক্ষা করি। তো আমরা আজ প্রথমেই যে আলোচনায় প্রবেশ করছি, ওই যে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক যাকে কিনা আমরা গামা দিয়ে ডিনোট করেছি, আর আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে কিনা গামা ড্যাশ দিয়ে ডিনোট করেছি, ওদের মধ্যে একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা আগের চ্যাপ্টারে যেমন আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক বার করেছিলাম, আলফা ইকোয়াস টু বিটা বাই 2 ইকোয়াস টু গামা বাই 3। এক্ষেত্রে আমরা গামা এবং গামা ড্যাশ অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। দেখো, তাহলে আমরা তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ও আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশের সম্পর্ক প্রতিষ্ঠা। তো আমরা গামা এবং গামা রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টপিকটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। মনে করো একটা পাত্রে কিছুটা তরল আছে, একটা পাত্রে কিছু তরল আছে, নির্দিষ্ট ভরের আমি তরল নিচ্ছি। হ্যাঁ, তাহলে সেই তরলের T1 উষ্ণতায় আয়তন ছিল V1, T1 উষ্ণতায় আয়তন ছিল V1। T2 উষ্ণতায় প্রকৃত আয়তন V2 আর আপাত আয়তন V2 ড্যাশ, এটা হচ্ছে আপাত। তাহলে আবার বলছি, মনে করি একটা পাত্রে নির্দিষ্ট ভরের আমি তরল নিয়েছি, তাহলে সেই তরলের T1 উষ্ণতায় আয়তন V1 আর T2 উষ্ণতায় প্রকৃত আয়তন V2, আপাত আয়তন V2 ড্যাশ। তাহলে আমরা বলতে পারি যে আরও একটা বিষয় ধরে নিচ্ছি, আরও একটা বিষয় ধরে নিলাম যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের যে অংশে তরল ছিল, T1 উষ্ণতায় পাত্রের যে অংশে তরল ছিল, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের ওই অংশের আয়তন V। আচ্ছা, বলো তো T1 উষ্ণতায় পাত্রের যে অংশে তরল ছিল তার আয়তন কত? বুদ্ধি করে বলো। T1 উষ্ণতায় পাত্রের যে অংশে তরল ছিল তার আয়তন কত? T1 উষ্ণতায় তরলের আয়তন যদি V1 হয়, তাহলে পাত্রের যে অংশে তরল ছিল, পাত্রের ওই অংশের যে ইন্টারনাল ভলিউম, সেটা কি হবে? V1ই হবে। তাহলে বলা যায় T1 উষ্ণতায় তরলের আয়তন যেহেতু V1, তাহলে T1 উষ্ণতায় পাত্রের যতটা অংশে তরল ছিল ততটুকু পাত্রের যে ইন্টারনাল ভলিউমটা সেটা কিন্তু V1ই হবে, তাই তো? তাহলে তাহলে আমরা বলতে পারি কি, T1 উষ্ণতায় পাত্রের যে অংশে তরল ছিল তার আয়তন ছিল V1, T2 উষ্ণতায় ওই অংশের আয়তন V2 থেকে, এই V1 থেকে হয়ে গেল V। T1 উষ্ণতায় পাত্রের যে অংশে তরল ছিল তার আয়তন তাহলে V1, T2 উষ্ণতায় ওই V1 আয়তনের পাত্র V1 থেকে চেঞ্জ হয়ে হলো V। এবার যদি আমি বলি, আমরা এমনটি জানি যে প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি, প্রকৃত আয়তন প্রসারণ
প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু কী লেখা যায়, আপাত আয়তন প্রসারণ তরলের প্রকৃত আয়তন প্রসারণ, তরলের শব্দটা যদি আমি দিয়েই দিই, তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু তরলের আপাত আয়তন প্রসারণ, তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের যে অংশে তরল ছিল তার প্রসারণ। পুরো পাত্রের প্রসারণ, সাপোজ একটা পাত্র তার এইটুকু তরল ছিল, তাহলে পুরো পাত্রের প্রসারণ তো নয়, তাই না? পুরো পাত্রের প্রসারণ তো যোগ করতে লাগবে না, যে যতটুকু অংশে তরল ছিল ততটুকু অংশটাই আমাদের আলোচনায় প্রাসঙ্গিকতা পাবে, তাই না? তাহলে বলা যায় যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের যে অংশে তরল ছিল সেই অংশের আয়তন প্রসারণ, যে অংশে পাত্রের যে অংশে তরল ছিল তার প্রসারণ, তার আয়তন প্রসারণ। তাহলে লাইনটা বেশ বড়সড় লাইন লিখলাম যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু কী পেলাম, তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের যে অংশে তরল ছিল তার প্রসারণ, তার আয়তন প্রসারণ। তো তরলের প্রকৃত আয়তন প্রসারণ কী হয়েছে, V2 মাইনাস V1, তরল ছিল V2 হয়েছে V1, তাহলে V2 মাইনাস V1। তরলের আপাত আয়তন প্রসারণটা কি, V2 ড্যাশ মাইনাস V1, এই যে আপাত আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, প্রকৃত আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তো তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়ালস টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণটা কত, পাত্রের আয়তন প্রসারণ, পাত্র ছিল V1 হয়েছে V, তাহলে V মাইনাস V1। আমরা উভয় পক্ষকে একটি রাশি দিয়ে ভাগ করছি, রাশিটা কি V1 ইন্টু T2 মাইনাস T1। তো দেখো V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1, আমি উভয় পক্ষকে এই রাশি দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি ঘটছে দেখো, V1 T2 মাইনাস T1, এটা কি হচ্ছে V মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তাহলে আমরা এই যে সম্পর্কটা পেলাম, সম্পর্কটা আরেকটু লাইন বাড়িয়ে দিই। দেখো এই যেটা পেলাম এটা কেন, তো তুমি বলতে পারো খামোখা হঠাৎ করে যে এই ভাগটা করা হলো কেন, V1 T2 মাইনাস T1 দিয়ে ভাগ করা হলো কেন? কারণ হচ্ছে এটাই, এই যে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1 চিনতে পারা যাচ্ছে, এটা কে, তরলের প্রকৃত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি, এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। এটা কি, এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি, এটা কি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশ। আর এটা কি পাত্রের আয়তন প্রসারণ বাই পাত্রের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি, তাহলে এটা কি হবে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে আমি গামা তো আর ধরতে পারছি না, কঠিনের আয়তন প্রসারণকে আমরা গামা দিয়েই প্রকাশ করেছিলাম, কিন্তু এখানে কিন্তু আর গামা ধরতে পারছি না, আমরা বললাম গামা জি। তুমি বলতে পারো যে গামা জি মানে জি ফর গ্লাস, তাহলে কি কাঁচ ছাড়া অন্য কিছু হবে না, হবে, আমরা প্রকাশ করলাম জাস্ট গামা জি। তুমি যদি এটা গামা ডবল ডাইস দিতে তাও হবে, ধরাধরি নিজস্ব ব্যাপার। তাহলে কি বললাম, গামা ইকুয়ালস টু গামা প্লাস গামা ইকুয়ালস টু গামা ড্যাশ প্লাস গামা জি, এটাই কিন্তু সম্পর্ক। অর্থাৎ তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি বললাম, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা তরলের প্রকৃত এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এবার আমরা তরলের ঘনত্বের সঙ্গে, যেমন কঠিনের ক্ষেত্রে গত ক্লাসে আমরা কঠিনের যে লাস্ট ক্লাস সেখানে আমরা
একটা বিষয় আলোচনা করেছিলাম যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার সঙ্গে ঘনত্বের কী ধরনের সম্পর্ক। ঠিক এখানেও তাই, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এবং তরলের ঘনত্ব যদি আমি রো দিয়ে প্রকাশ করি, ডি দিয়েও প্রকাশ করা যাবে, কোনো ব্যাপার না, ডি দিয়েও করা যাবে, যদি রো দিয়ে প্রকাশ করি, গামা এবং রো এর সম্পর্ক একেবারেই সেম প্রমাণ, একেবারেই সেম প্রমাণ। একটু মনে করি দিই, মনে করি এম ভরের একটা তরল নিয়েছি, যার T1 উষ্ণতায় আয়তন V1, ঘনত্ব ρ1, T2 উষ্ণতায় আয়তন V2, ঘনত্ব ρ2। তো ρ1 ইকুয়ালস টু M বাই V1 আর ρ2 ইকুয়ালস টু M বাই V2। তো আমরা যেটা করেছিলাম ρ2 বাই ρ1, ওখানে করেছিলাম কি D2 বাই D1, মনে আছে? নিশ্চয়ই মনে পড়বে। তাহলে কি আসছে, এটা বাই এটা, তাহলে M বাই V2 ডিভাইডেড বাই M বাই V1। তো আমরা V1 বাই V2, তো V1 বাই V2, V2-র মান কি V1 ইন্টু 1 প্লাস গামা টি। টি মানে কি, টি মানে হচ্ছে T2 মাইনাস T1, তাই না? তো আমরা ক্যালকুলেশনটাকে পাশে আবার একটু লিখছি। তাহলে ρ2 বাই ρ1 ইকুয়ালস টু V1 V1 ক্যান্সেল হলো, 1 প্লাস গামা টি হোল টু দি পাওয়ার মাইনাস 1। মনে পড়ছে? একদম একদম একই প্রমাণ, তবু আরেকবার করছি। দেখো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স, সেই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তা আমরা এর পরে উচ্চঘাতগুলো নেব না, নগণ্য বলে উপেক্ষা করব, যেমন করেছিলাম এটাও তাই। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 সূত্র 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব এমন। তাহলে আমরা 1 মাইনাস এক্স লেখার পরে লিখছি উচ্চঘাত উপেক্ষণীয়। এবার তার মানে কি এলো, তাহলে ρ2 ইকুয়ালস টু ρ1 ইন্টু 1 মাইনাস গামা টি। আমরা কঠিনের ক্ষেত্রে তাই করেছিলাম যে D2 ইকুয়ালস টু D1 ইন্টু 1 মাইনাস গামা টি। এবং এই মাইনাস চিহ্নটার ফিজিক্যাল সিগনিফিক্যান্স হচ্ছে এটাই যে উষ্ণতা বাড়লে ঘনত্ব কমে যায়, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, ঘনত্ব কমে যায়। ঠিক আছে? তা আমরা তরলের প্রসারণ নিয়ে আলোচনা আরও একটু অগ্রসর হই। দেখো, একটা জাস্ট এক্সাম্পল বলি। সাপোজ তোমাদের এলাকায় একজন ব্যক্তি, সেই ব্যক্তিটার একটা অদ্ভুত ক্যারেক্টার। কীরকম? সেই ব্যক্তি এলাকায় একজন দানশীল, ব্যাপক একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। সাপোজ এই ব্যক্তিটা এই এলাকার পরিচিতি আছে যে ভীষণ দানশীল, মানে দিনের বেলায় উনি যখন রাস্তার ধারে থাকেন বা তখন কোনো ব্যক্তি খালি প্যাকেট বা খালি পকেট নিয়ে যদি ওনার কাছে যান, সবাই ভর্তি প্যাকেট আর ভর্তি পকেট নিয়ে ফেরেন। ব্যাপক দান করে, উদার মানসিকতা সম্পন্ন মানুষ। এহেন ব্যক্তি, এই ব্যক্তিটি রাত্রিক 12টা পার হবে, রাত্রিক 12টা যেই বাজলো এই মানুষটার আচরণ পুরো পাল্টে যায়, পুরো উল্টে যায়। কেমন উল্টে যায়? যে মানুষটি সারাটা দিন মানুষের খালি প্যাকেট আর খালি পকেট ভর্তি করেছে, সেই মানুষটা রাত 12টা থেকে শুরু করে ঠিক উল্টো কাজ, রাত 12টা থেকে সবার ভর্তি প্যাকেট আর ভর্তি পকেট খালি করে ছাড়ে। চলতে থাকে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত। ঠিক 4টে যেই 1 বাজবে আবার ও উল্টে গেছে, আবার সবাইকে দান করবে। তা এই 12টা থেকে 4টে, এই 4 ঘন্টা এই ব্যক্তির আচরণ পুরো উল্টো। কি ভাবতে কেমন লাগছে না যে এমন কেমন কী করে অদ্ভুত ব্যাপার, এমন আমার হয় নাকি? তোমরা কি জানো পদার্থ জগতে এমন একটা পদার্থ আছে, সেই পদার্থের আচরণও কিন্তু স্রষ্টা ঠিক এরকম উল্টো করে দিয়েছেন। আর এই উল্টো করে দেওয়ার জন্য ঠিক এইরকম একটা আচরণ করে দিয়েছেন, যার জন্য কিন্তু আমরা জীব জগৎ, টোটাল সৃষ্টি জগৎ তার বিরাট প্রভাব ভোগ করি, তার সুফল ভোগ করি। সেই পদার্থটা কে? সেই পদার্থটাই হচ্ছে জল। জল কিন্তু সেই পদার্থ। একটু ব্যাখ্যা করি। আমরা জানি উষ্ণতা বাড়লেই সকল পদার্থের মতো, সকল তরলের মতো জলেরও কিন্তু আয়তন বাড়ে।
কি বললাম, উষ্ণতা বাড়লে বা উষ্ণতা বাড়ালে সকল তরলের মতো জলেরও আয়তন বাড়ে, আর উষ্ণতা কমালে আয়তন কমে। কিন্তু 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এই 4 ডিগ্রি পাল্লার মধ্যে আচরণটা পুরো উল্টো হয়। কি বললাম, আমরা জানি সকল তরল, অন্যান্য তরলের মতো জলের ক্ষেত্রেও কিন্তু উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা কমালে আয়তন কমে। কিন্তু জলের ক্ষেত্রে যেটা সেই একই নিয়ম চলে, কিন্তু আমরা যেটা দেখেছি যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতা পাল্লার মধ্যে জলের আচরণটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। অর্থাৎ 0 থেকে যখন 2 ডিগ্রি করলাম, হিসাব মতো কি উষ্ণতা বাড়িয়েছি, মানে আয়তন বাড়ার কথা, কিন্তু আয়তন না বেড়ে কমে যায়। 2 থেকে 3 করলে আয়তন আরও কমে যায়, আয়তন কমে যায়, ঘনত্ব বেড়ে যায়। 3 থেকে যখন 4 করব তখন আয়তন আরও কমে যায়, ঘনত্ব আরও বেড়ে যায়। এবং এই 4 ডিগ্রিতে নির্দিষ্ট ভরের জল, এই 4 ডিগ্রিতে কিন্তু তার আয়তন সর্বনিম্ন, ঘনত্ব সর্বোচ্চ, আয়তন সর্বনিম্ন, ঘনত্ব সর্বোচ্চ। বোঝা গেছে? তাহলে এই যে জলের এই 0 থেকে 4 ডিগ্রি, আবার উল্টো কথা তাই, 4 ডিগ্রি থেকে যখন 3 ডিগ্রি করছি উষ্ণতা কমালাম, মানে নর্মাল নিয়ম কি, নর্মাল নিয়ম হচ্ছে উষ্ণতা কমিয়েছি মানে আয়তন কমার কথা। কিন্তু জলের ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4 থেকে যখন 3 করব তখন আয়তন না কমে আয়তন বরং বেড়ে যাবে, আয়তন বেড়ে যাবে, ঘনত্ব কমে যাবে। এই যে 0 থেকে 4 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে জলের যে বিপরীতধর্মী আচরণ, ব্যতিক্রমধর্মী এই যে প্রসারণ, একেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কেমন? তাহলে আমরা আলোচনা করলাম কি নিয়ে, যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ নিয়ে। এখন এই জলের ব্যতিক্রান্ত প্রসারণে আমরা এটুকু জানলাম যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে জলের আচরণ কিন্তু উল্টো, আবার 4 ডিগ্রি পর থেকে স্বাভাবিক। বুঝে গেছে? এই যে জলের যে আমি যেটা একটু আগেই বলছিলাম যে স্রষ্টা জলের এরূপ একটা ব্যতিক্রম আচরণ দিয়ে দিয়েছেন, যার জন্য এর প্রভাব কিন্তু আমরা টোটাল সৃষ্টির উপরে, টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর, মানে যদি বলা যায় টোটাল জীবজগৎ, তাদের উপরে এর যে একটা বড় প্রভাব আছে তার ছোট্ট একটা দৃষ্টান্ত বলি। কেমন? তাহলে এটুকু শুধু শুনে নিলাম। 0 থেকে 4 ডিগ্রির মধ্যে যদি গ্রাফ টানা যায় কেমন হবে, 0 থেকে 4 ডিগ্রির মধ্যে উষ্ণতা যত বাড়ে তত আয়তন কমে, ঘনত্ব বাড়ে। তাহলে উষ্ণতার সঙ্গে আয়তনের গ্রাফ যদি টানি তাহলে 0 থেকে 4 ডিগ্রির মধ্যে কী হবে, আয়তন কমবে, তাই না? আর 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ঘনত্ব গ্রাফ কী হবে, আয়তন বাড়বে, এই ঘনত্ব বাড়বে। যদি যদি এরকমভাবে কর, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, 0 থেকে যদি এটা যদি 0 থেকে 4-এর মধ্যে যদি আমি এই দিকটা আয়তন নিই, এদিকটা উষ্ণতা নিই, তাহলে আয়তন আস্তে আস্তে কমবে, আয়তন কমবে। আবার এই যে 4 ডিগ্রি ধরে এইটা এখান থেকে আবার বাড়বে। আবার যদি এদিকটা ঘনত্ব নিতাম, এদিকটা উষ্ণতা নিতাম, এদিকটা যদি ঘনত্ব নিতাম, তাহলে কী হবে, তার গ্রাফটা এমন হবে, 4 ডিগ্রিতে গিয়ে ঘনত্ব সব থেকে বেশি, আবার 4 ডিগ্রি পর থেকে কমবে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে মূল কথা, 0 থেকে 4 ডিগ্রির মধ্যে জলের আচরণ সাধারণ নিয়মের পরিপন্থী, ব্যতিক্রম, তাই জলের এরূপ প্রসারণকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। আশা করি বোঝা গেছে। আমি এখন যেটা বলতে চাইছি যে এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এর যে সুফল, এর যে প্রভাব একটা ছোট্ট দৃষ্টান্তের মাধ্যমে বলতে চাইছি। শীতপ্রধান দেশে জলচর প্রাণীদের উপর এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের কত মস্ত বড় প্রভাব আছে, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, এটা শীতপ্রধান দেশে মনে করো একটা জলাশয়ের মধ্যে মাছ আছে, ঠিক আছে? এই যে জলাশয়ে জল আছে, সাপোজ দিনের বেলা এখানকার বাইরের টেম্পারেচার ধরো 8 ডিগ্রি সেলসিয়াস, তো 8 ডিগ্রি সেলসিয়াস, পুকুরের ওপরে জলও 8 ডিগ্রি সেলসিয়াস। বিকাল সন্ধ্যার পর ভূপৃষ্ঠ তাপ বর্জন করছে, বায়ুমণ্ডলের টেম্পারেচার আস্তে আস্তে ফল করছে। তো এটা 8-এর থেকে এই টেম্পারেচারটা 7 হয়ে গেল, নিচের জল 8, উপরের জল 7। তো 8-এর জল থেকে 7-এর জল হলে তার
8 ডিগ্রি থেকে 7 ডিগ্রি হলে কি আয়তন কমে, সাধারণ নিয়ম, আয়তন কমে ঘনত্ব বাড়ে। ফলে 8 ডিগ্রি থেকে 7 ডিগ্রির জল ভারী, তাই 7 ডিগ্রির জল নিচে এলো, নিচের জল উপরে উঠে গেল। এবারে এই জলটার উষ্ণতা 6 হয়ে গেল। 6 যখন হয়ে গেল, সে নিচে আছে 7-এর জল। এবার 7-এর জল যখন নিচে আছে, 7 ডিগ্রি জলের থেকে 6 ডিগ্রি জল আরও ঘনত্ব বেশি, তার মানে ভারী, তাই এই জল নিচে চলে এলো। ওপরে এলো 5, 5-এর পরে এলো 4 ডিগ্রি এসে গেল। 4 ডিগ্রি জল ভারী, সব থেকে ভারী, সব থেকে ঘনত্ব বেশি। 4 ডিগ্রি জল নিচে চলে এলো, নিচের জল উপরে চলে এলো। এবার টেম্পারেচার আরও কমে উপরের জলটা 4-এর থেকে 3 হয়ে গেল। যেই মাত্র 3 হয়ে গেছে, জলের এবার উল্টো খেলা শুরু হয়ে গেছে। কি, 4 থেকে 3 হলে আয়তন তো কমার কথা ছিল, কিন্তু না কমে বরং আয়তন বেড়ে গেল। আর আয়তন যখন বেড়ে গেল, আয়তন বেড়ে গেলে কি হবে? আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে। তাহলে 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি জলের আয়তন বেড়ে গেল, মানে ঘনত্ব কমে গেল। আর ঘনত্ব যদি কমে যায়, তাহলে 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি জল হালকা, তাহলে সে খামোখা নিচে নামবে কেন? নামবে না। তাই 3 ডিগ্রি জল নিচে নামলো না, মানে 3 ডিগ্রি জল এবার 3 থেকে হলো 2, আরও হালকা। 2 থেকে হলো 1, আরও হালকা। 1 থেকে হলো 0, আরও হালকা। 0 তাপ আর লীন তাপ বর্জন করে এই জল বরফ হয়ে গেল। এই জল জমে বরফ হয়ে গেছে। এবার বাইরে দেখাচ্ছে এক সময় রাত্রের টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস, তুষারপাত হচ্ছে। তুষারপাত হচ্ছে, বরফে পুরো এলাকা ঢেকে গেছে। কিন্তু এই জায়গায় হচ্ছে কি, এই বরফের ঠিক নিচে 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3, একদম নিচের জল কত 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিচে যে জল 4 ডিগ্রি সেলসিয়াস, সে কিন্তু বরফ যেহেতু তাপের কুপরিবাহী হিসেবে কাজ করছে, বাইরে -10 তুষারপাত হচ্ছে, কিন্তু নিচে দিব্যি একদম নিচে জল 4 ডিগ্রিতেই আছে। ফলে এই জলচর প্রাণীরা কিন্তু তারা সুখেই বসবাস করছে। তাহলে এই স্রষ্টা সৃষ্টিকর্তা যদি এই জলের এই টুইস্টিং ব্যাপারটা না রাখতেন, তাহলে এদের আর সুখ থাকতো? সুখ পুরো জমে ফ্রিজ হয়ে যেত, তাই না? এই সুখ পুরো জমে ফ্রিজ হয়ে যেত, অর্থাৎ এদের পুরো জমে ফ্রিজ হয়ে যেত। মানে কি, টোটাল যে জলজগৎ, শীত প্রধান দেশে সুমেরু কুমেরু, শীত প্রধান দেশে পুরো জলজগৎ বিপন্ন হয়ে যেত। ফলে সেখানকার জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা, যেটা কিনা এই জলচর সুমেরু কুমেরুতে কিন্তু মানুষ এই যে সামুদ্রিক মাছ, এদের উপরেই ওখানকার জীবনযাত্রা, মানে জীব বৈচিত্র্য অনেকাংশেই কিন্তু এর উপর ডিপেন্ডেবল। মানে টোটাল ইকোসিস্টেমের একটা মস্ত বড় এসেনশিয়াল পার্ট হচ্ছে এই জলচর প্রাণীরা। তাই এই জলচর প্রাণীরা যদি বিপন্ন হয়ে যেত, তাহলে কিন্তু ওখানকার টোটাল ইকোসিস্টেমটা ধসে পড়তো। তাহলে বুঝতেই পারছো জলের যে একটা ব্যতিক্রান্ত প্রসারণ, এটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা তরলের যে প্রসারণ, তরলের তাপীয় প্রসারণ, অর্থাৎ থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড, তরলের তাপীয় প্রসারণ, এই যে অধ্যায়টি, এটা কিন্তু এখানেই সমাপ্তি ঘটলো। এই চ্যাপ্টার শেষ।